এগুলো আমাদের উপর নিক্ষেপ করছে এই পুলিশ। এখান থেকে যাব না, পারলে মাইরে ফেলেন। মেরে প্রত্যেকটা শরীরে ভেতরে ভেতরে দাগ করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছি অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্রের আদেশ পাওয়ার পরেই এই অ্যাকশনে নামে এবং আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূস ও তাদের কি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। Bangladesh to respect the freedoms of expression, peaceful. আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি তো আগেই বলেছিলাম, এইবার সরকারি শিলমোহর পড়ল। সরকার থেকে পরিষ্কার জানিয়ে দিল ভারত মোটেই খুশি নয়। ঘটনা তাহলে ঘটাই দিল না, ঘটনা তাহলে ঘটাই দিল আমেরিকা। আপনার ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার তারা জানেন কি ভাবছে? তারা ভাবছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আপনার আমেরিকার বাহুবা পাবে বা সমর্থক পাবে, বা এই বিষয়েও আমেরিকা কোনো কথা বলবে না যে ডক্টর ইউনূস যেটা করছে তিনি ভালো মনে করছে বিদায় করছে, অতএব এটাতে কোনো নাক গলাতে আসবে না আমেরিকা। আচ্ছা, এই কথাটা বা এই চিন্তা ভাবনা অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে? সারাদিন আবার যমুনা উত্তাল হলো। যমুনা অভিমুখে লং মার্চ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে? মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত, সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে? এই প্রশ্ন আসলে আসতে পারে। আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি। আমরা করতেই পারি, কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটা আলাপ করার দরকার নেই। কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি, আওয়ামী লীগ এখন খুব কঠিন অবস্থায় আছে, এটা সবাই জানেন। এবং এই কঠিন অবস্থায় শেখ হাসিনা অনেক তৎপর, তাদের নেত্রী। এবং গতকাল সোমবার শেখ হাসিনা আওয়ামী লীগকে যে নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই নিয়ে কথা বলেন সোশ্যাল মিডিয়ায়। এখন তিনি কি বলবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে মাহফুজ গং, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গং, র গং, দিল্লির সাউথ ব্লক গং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে পড়ে গেছে। এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। তো আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি। রাজনীতির মাঠে এনসিপির এখন সবচেয়ে সুসময় চলছে। মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতাই গেছে, বাট আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যেই দৌরাত্মতা সেটা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন, আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরো 100 গুণ বেড়ে যাবে। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে নেব। সবাইকে আমি তো আগেই বলেছিলাম, এইবার সরকারি শিলমোহর পড়ল। সরকার থেকে পরিষ্কার জানিয়ে দিল ভারত মোটেই খুশি নয়। আজ টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে, বিনা প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা উদ্বেগজনক ভারত। আজকে নয়, বেরিয়েছে কালকে লেট নাইটে 13ই মে 2025। সেখানে লেখা হচ্ছে, তাড়াহুড়ো করে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে ভারত মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, বিনা প্রক্রিয়ায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগজনক। একটি গণতন্ত্র হিসেবে ভারত স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব এবং রাজনৈতিক স্থান সংকুচিত হওয়ায় উদ্বিগ্ন। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনের প্রতি জোরালো সমর্থন জানাই। 7ই মে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে ভারতের সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার পর এমইএ এই প্রথম মন্তব্য এসছে নিয়ে। সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন 2025-এর অধীনে আওয়ামী লীগ এবং সহযোগী দলগুলিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার জন্য একটি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চতন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অব বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার সম্পন্ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। হালনগদ আইনটি এখন সরকারের কেবল ব্যক্তিগত নয়, সন্ত্রাসবাদে জড়িত বলে মনে করা সংস্থাগুলি নিষিদ্ধ করার অনুমতি দেয়। এই ক্ষমতা সংশোধিত আইনে 18 ধারা থেকে উদ্ভূত, যা 2009 সালে মূল আইন সংরক্ষণ অনুপস্থিত ছিল। প্রাক্তন ক্ষমতাসীন দলের ওপরে আরও একটি আঘাত হিসেবে বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ঘোষণা দেয়, যার ফলে ভবিষ্যতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার এটি অযোগ্য বলে ঘোষণা করা হয়। এইটা সরকারের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। আমি গত 2-3 দিন আগে এই খবরটাই বলেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ভারত সরকার কিন্তু একেবারেই সন্তুষ্ট নয়, কিন্তু সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে বাংলাদেশের দিকে নজর দিতে পারছে না, যার জন্য এই নিয়ে কোনো কথা বলেনি। পাকিস্তান একটু শান্ত হয়েছে, মানে পাকিস্তানের দিকটা একটুখানি ঠান্ডা হয়েছে, তাই এখন বাংলাদেশ নিয়ে এইবার নাড়াচাড়া শুরু হয়েছে। আমি বলছিলাম না কদিন আগে যে বাংলাদেশ নিয়ে একটা আলোচনা অলিতে গলিতে চলছে, কি আমি জানতে পারছি না। এখন সেটা হচ্ছে ওইগুলোর একটা আরো আছে বাংলাদেশ নিয়ে আরো অনেক কিছু আলোচনা ভেতরে চলছে, যেগুলো ধীরে ধীরে আমি আগামী কয়েকদিনের মধ্যে জানতে পারবো। তা আমি যেটা বলেছিলাম সরকারিভাবে, সেটাতে এখন সিলমোহর পড়লো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সরকার মোটেই ভালো চোখে দেখছে না। এবার আওয়ামী লীগকে পুনঃস্থাপন করার ব্যাপারে একেবারে কোমর বেঁধে লেগে পড়বে ভারত সরকার, খুব স্বাভাবিকভাবেই। কারণ ভারতের মানে পেটের মধ্যে বসে একটা রাষ্ট্র কাঁচি ছুরি চালাবে আর ভারত সেটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। যদিও আপনারা কেউ কোনোটাই ব্যাপারটাকে পাত্তা দেন না, আপনারা মনে করেন সব বোধহয় ফাঁকা আওয়াজ। পাকিস্তানও মনে করতো ফাঁকা আওয়াজ, ইন্ডিয়া কিছু করবে না, পাও পাও কা বোম हमारे पास है। ও পাও পাও বোমে এক সিঙ্গারা বোমও আর রাখেনি, সব শুদ্ধ পরমাণুর পাতাল প্রবেশ ঘটিয়ে দিয়েছে। এখন পাকিস্তানের দিকে নজরটা রয়েছে, এখন পাকিস্তানকে ছাড়া হয়নি, কারণ কুত্তার লেজ তো কখন আবার বাঁকা হয়ে যায়, পাইপের মধ্যে থেকে বার করলেই বাঁকা হয়ে যাবে। তাই এখন দেখা যাক পাকিস্তান ব্যাপারটা কতদূর কি এগোয়। তবে খুব শীঘ্রই বাংলাদেশের ব্যাপারে ভারত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কবে নেবে, কিভাবে নেবে, আমি সেটা এখনই বলতে পারবো না, তবে ধীরে ধীরে এগুলো প্রকাশ পাবে। এতদিন নরেন্দ্র মোদী কিন্তু মুখোমুখি শেখ হাসিনার সঙ্গে বসেনি এতদিন, কিন্তু এবার শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। যথারীতি এখন অজিত দোভালকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং জয়শঙ্করজিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। এখন সেই যোগাযোগ তো চলছেই, পাশাপাশি নরেন্দ্র মোদী একেবারে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনার সঙ্গে, তার সঙ্গে কথাবার্তা বলে বাকি যে সমস্ত কাজকর্ম সেগুলো করা হবে। কারণ ভারত মনে করে এখনো তিনি মানে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, ফলে নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া বাংলাদেশের ব্যাপারে ভারত কোন রকম বড় পদক্ষেপ নিতে চাইছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতের সমস্ত পদক্ষেপের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেন, তাহলে পরে বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ, এইটুকু আমি বলে দিতে পারি। তার আগে একটা খবর পাচ্ছি যে হিন্দুদের তীর্থ ভিসা দিয়ে এবং যারা অসুস্থ মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক যারা, তাদেরকে সুচিকিৎসার জন্য একটা ভিসা দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চালু করার এখন চেষ্টা করা হচ্ছে। সারাদিন আবার যমুনা উত্তাল হলো, যমুনা অভিমুখে লং মার্চ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। পুলিশ রীতিমতো যান প্রাণ দিয়ে তাদেরকে ঠেকিয়েছে এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, জল কামান এমন কোনো কিছু নেই যা পুলিশ ব্যবহার করেনি। গুলি করা ছাড়া যা করা দরকার সব কিছুই করেছে এবং জগন্নাথের শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বহু আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তির ঘটনাও ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 3 দফা দাবিতে লং মার্চ করেছিল। সেই লং মার্চ ঠেকানো হয়েছে এই অজুহাতে যে যমুনার আশেপাশে এলাকায় 144 ধারা জারি করা আছে। অথচ কদিন আগে এনসিপির সমাবেশ করার জন্য তাদেরকে মঞ্চ করে দেওয়া, সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানির স্প্রে তৈরি করে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতেও আমরা দেখেছি সরকারকে। আজকে ভিন্ন রূপ দেখলাম। তাহলে কি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সরকারের বিরোধী পক্ষ?
এই ঘটনা যখন আমরা আজকে দেখলাম তখন গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে। ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন, সেটাকে ছাত্রদল সেটার বিপক্ষে ব্যাপক মিছিল মিটিং করছে। আজকে তার জানাজা হয়েছে, ভিসির পদত্যাগ দাবি করা হচ্ছে, বহু কিছু হচ্ছে। গত রাত থেকে আজকে সারাদিন ঢাকা শহর রীতিমতো উত্তাল। সেখানে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড প্রচণ্ড সমালোচিত হয়েছে। কি হলো, জগন্নাথের ছাত্রছাত্রীদের কেন অ্যাটাক করা হলো, তাদেরকে কেন হাসপাতালে পাঠানো হলো, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যমুনা অভিমুখে লং মার্চ করলো। সকাল 11টায় এই ঘটনা শুরু হয়েছে। সারা দিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বহু ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সংবাদপত্র বলছে 50-এর অধিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তাদের 3 দফা দাবি হচ্ছে আবাসন ভাতা চালু করা, পূর্ণাঙ্গ বাজেট দেয়া এবং ছাত্রদের যে প্রস্তাবিত 2টা হল, আবাসিক হল, সেই হল দ্রুত সম্পন্ন করা। এই যৌক্তিক দাবির প্রেক্ষিতেই তারা লং মার্চ করেছে যমুনা অভিমুখে। সেই লং মার্চে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধা রীতিমতো সীমা ছাড়িয়েছে। সমালোচনা এমনও হচ্ছে যে এখন তো শেখ হাসিনার পুলিশ নেই, তাহলে এখন পুলিশ ছাত্রদের প্রতি কেন আক্রমণ চালাচ্ছে? পুলিশ যে আক্রমণ চালালো সেই আক্রমণটাকে অনেকে অমানবিক বলছেন এবং শুধু অমানবিক বলেই বসে থাকছেন না, এটাকে আগের সরকারের সঙ্গে তুলনামূলক চিত্র হিসেবেও দেখছেন। পত্রিকা কি বলছে সেটি জেনে নিন। দৈনিক যুগান্তরের একটা হেডিং দেখলে, স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। দৈনিক যুগান্তরের হেডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কি ঘটেছিল সেখানে। কিন্তু সেই ঘটনার পরে আমরা দেখেছি একজন শিক্ষককে, এই ছবিটা দেখে নেন, একজন শিক্ষককে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের আঘাতে, জল কামানের আঘাতে বিপর্যস্ত অবস্থায় তার ছাত্রদের সেবা করার দৃশ্য আমরা দেখছি। ভয়াবহ একটা অমানবিক ব্যাপার। শুধু তার এই দৃশ্যই নয়, ছাত্ররা আহত হয়ে মাটিতে পড়ে আছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন দৃশ্য, যে ছবিগুলো আপনারা দেখছেন, সেই বিভিন্ন দৃশ্য রীতিমতো বিবেককে নাড়িয়ে দিয়েছে। পুলিশ বলছে 144 ধারা জারির কথা, বলছে যমুনার আশেপাশে 144 ধারা জারি করা আছে, সুতরাং এখানে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। কিন্তু কদিন আগেই আমরা দেখলাম এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে মঞ্চ তৈরি করলো, সেই মঞ্চে তারা সেখানে অবস্থান করলো, সারা রাত সেই রাস্তায় তারা শুয়ে থাকলো এবং তখন 144 ধারার প্রসঙ্গ আসলো না। 144 ধারা যমুনার আশেপাশে শাহবাগ সহ সব জায়গাতেই ছিল, মিছিল সমাবেশ নিষিদ্ধ, কিন্তু শাহবাগে তারা ব্লকেট দিয়েছে, রাস্তা বন্ধ করেছে, সব কর্মসূচি করেছে। তাদের বেলায় সিটি কর্পোরেশন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে, সিটি কর্পোরেশন পানি সাপ্লাই দিয়েছে, সরকার থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। কিন্তু জগন্নাথের বেলায় তাদের উপরে টিয়ার সেল ছোড়া হলো, সাউন্ড গ্রেনেড ছোড়া হলো, শতাধিক ছাত্রকে আহত করা হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং শিক্ষক পর্যন্ত আহত হয়েছেন। এই ঘটনা যে একেবারে পরিষ্কার বৈষম্য, সেটা বোঝাই যাচ্ছে। জগন্নাথের ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন রক্তাক্ত জবি। এই যে রক্তাক্ত করা হলো, এই রক্তাক্ত করা কেন হলো? এই ঘটনা যখন আমরা আজকে দিনে দেখছি, বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের পরিষ্কার চিত্র আমরা দেখলাম যে এনসিপির বেলায় সরকার আদর যত্ন করে তাদের যমুনার সামনে সমাবেশ করতে দেবে, আর জগন্নাথ গেলে বলবে যে 144 ধারা জারি আছে, তোমরা এখানে আসতে পারবে না। এটা তো এক দেশে দুই নীতি হয়ে গেল, এটাকে কেউ সমর্থন করছেন না। আবার গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা সাম্য, তিনি খুন হয়েছেন। সোহরাওয়ার্দীর গেটে তার খুন হওয়ার ঘটনাটা ঘটেছে মধ্যরাতে, সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছেন, কিন্তু ভিসি প্রক্টরের পদত্যাগ যখন চাচ্ছেন তখন বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপি নেতা সার্জিস আলম বলছেন সেটার বিপক্ষে। তিনি ভিসি পদত্যাগের ঘটনাকে অন্য খাতে প্রবাহিত, তিনি বলছেন যে এই ঘটনায় ভিসির পদত্যাগ চাওয়া মানে প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করা হচ্ছে, অর্থাৎ ছাত্রদল প্রকৃত ঘটনা আড়াল করার পাঁয়তারা করছে। এদিকে ছাত্রদল থেকে বলা হয়েছে যে আমাদেরকে টার্গেট করা হচ্ছে। কারা টার্গেট করছে সেটা একটা বড় বিষয়। তারা রাজু ভাস্কর্যের সামনে আজকে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন এই হত্যাকাণ্ডের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এই দায় এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। আমরা গত রাতে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যেখানে ভিসি শাউট করে বলছেন আমাকে মারবি, মার, আয় মার। এই হচ্ছে ভিসির ভাষা। আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে? মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত, সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে? এই প্রশ্ন আসলে আসতে পারে।
আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি। আমরা করতেই পারি, কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটার আলাপ করার দরকার নেই। কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি, আমাদের কাছে মনে হতেই পারে যে ভারত আওয়ামী লীগের সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই। কেন এটা হতে পারে সেটা নিয়ে আলোচনা বিশ্লেষণ হতে পারে। একই সাথে আমেরিকার যে ব্রিফিং, আমেরিকাও এটাকে কীভাবে নিচ্ছে সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই এই ভিডিওতে। প্রথম ভারত, খুবই গুরুত্বপূর্ণ। এখানে তাকে মানে ওদের একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার। আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশের মিডিয়া পাবলিশ করে, এবং আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়। ভারত এখনও আওয়ামী লীগ, শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কী মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে। তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল, সংঘর্ষ হয়েছে, সেটার কারণে ব্রিফিং বন্ধ ছিল। তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে। তখন তিনি কিছু কথা বলেছেন। তিনি বলছেন এই যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। মানে ভারত উদ্বিগ্ন, আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি। এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল, সেটা ঠিক আছে। কিন্তু কেন তিনি এই কাজটা করছেন, এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয়, ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। কিন্তু কেন তিনি আসলে চিন্তিত, নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই। সঙ্গত কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন, কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। উনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশে দ্রুত, অবাধ, সুষ্ঠু ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার অন্তর্ভুক্তিমূলকের মধ্যে আওয়ামী লীগ আসে, কিন্তু আমরা খেয়াল করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই 1-2 মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারতো, বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিডিউরালি সব ঠিক করে বিচারিকভাবেই সব করা হয়েছে, আমরা এখনও আমাদের আইন মেনেই করেছি এটা, সেই ক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি, কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি। কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো, ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর। আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে, কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে, তারা কঠোরভাবে নিন্দা জানায়, বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল। কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে, যে এটার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি ঠিক মতো হয়নি। অবশ্য একটা ফানও আছে, একটা কৌতুক আছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন, ভারত গণতান্ত্রিক দেশ, ভারতে একটা ভালো নির্বাচন হয়, সো গণতন্ত্রের একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারত এখনও কাজ করছে। কিন্তু ভারত আর গণতান্ত্রিক দেশ না, ভারত এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন। তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে, বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার। ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি, কিন্তু এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে। কেন তারা এটা করে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কি হয়েছে। আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয়। সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল, সরকার নিষিদ্ধ করেছে, সেই নির্বাচনে আর অংশ নিতে পারবে না। তখন জবাবে যিনি ব্রিফ করছিলেন তিনি বলেন, আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে। তার মানে আমেরিকা ইজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট দিস, থাকারই কথা। আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না, বরং আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে। আমরা প্রতিটি দেশ, যার মধ্যে বাংলাদেশও আছে, এর প্রতি আহ্বান জানায় যেন তারা মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে। আসলে এই যে সকলটা তারা বলছেন, সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য। বৈধ রাজনৈতিক দল, যেমন একটা সময় বিএনপি, জামায়াতও নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল, জামায়াতের নিবন্ধন বাতিল ছিল, জামায়াতকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে, তার ক্ষমতাচ্যুতির শেষ পর্যায়ে এসে, সম্ভবত অগাস্টের 2 বা 3। যাই হোক, এর আগেও জামাতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে, সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, কেউ সমাবেশ করতে চাইছে, বিএনপি মিছিল করতে চাইছে, এগুলো বাধা দেওয়া হয়েছে, পণ্ড করা হয়েছে। এগুলো সবই অবৈধ, অন্যায়। আমেরিকা সেগুলোর কথা নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে এটাকে খুব একটা পাত্তা দেয়নি এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল, তবে তারা ন্যায় বিচার চেয়েছেন। এটা আসলে চাওয়ারই কথা, এটা আমরাও চাই। আওয়ামী লীগ যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচারের করার কথা এসছে, সেটার যদি আমরা যারা নিষিদ্ধ চাই সেটা বিচারের মাধ্যমে, তবে ওই যে যখন বিচার চাই আমরা, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে, নট নেসেসারিলি। বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেব, সেটাই বিচার। প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল করব, শেষ পর্যন্ত সেটা যদি আপহোল্ড করা হয় তাহলে সেটাই মেনে নেব, এটাই বিচার। কিন্তু আমি এক্সপেক্ট করব নিষিদ্ধ হওয়া, সেটাই আমরা চাইছি। ফিরে আসছে ভারতের প্রসঙ্গে। ভারত কেন নমনীয়তা দেখাচ্ছে? ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে? এই প্রশ্ন আসতে হবে। কেন বলছি কথাটা? আসলে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে জনাব মোদি, ভারত এবং মোদি পরাজিত হয়েছেন বলে আমি মনে করি। আমি কেন এটা মনে করি, কেন এটা বিশ্বাস করি, এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছি, আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা। যাই হোক, সেই আলোচনায় ঢুকছি না। ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে বেশ চাপে আছে
এখন দুটো অপশন। ভারতের যে ধরনের সরকার তারা কিন্তু সমঝোতার সরকার না, সমঝোতা তাদের প্যাটার্নটাকে নষ্ট করে। এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে, আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিই, তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি, এটা সোজা না। এটা হওয়ার কথা ছিল। একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয়, সে যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে, সরে আসতে হয়েছে, যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদি তার বক্তব্যে, বাস্তবতা ভিন্ন। রীতিমতো আমেরিকা এখন কাশ্মীর নিয়ে, ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে। রাজনীতির মাঠে এনসিপির এখন সবচেয়ে সুসময় চলছে। মাঝখানে মনে হয়েছিল অনেকটা পোতাই গেছে, বাট আওয়ামী লীগ নিষিদ্ধের পর এনসিপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা নেতাদের যেই দৌরাত্মতা সেটা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এনসিপি নিজেদেরকে পরিপূর্ণ করতে নতুন আর একটা কাঠামো ঘোষণা করছেন, আর এতে দলটির শক্তি আমার মনে হয় যে আরো 100 গুণ বেড়ে যাবে। বিশেষ করে যখন আমাদের বাংলাদেশের গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর কয়েকটা সহযোগী সংগঠন আছে, যেমন ধরুন বিএনপি হচ্ছে মূল সংগঠন, এরপর আছে কোনটা যুবদল, তারপরে আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল, শ্রমিক দল, অনেক কিছু উইং আছে। আওয়ামী লীগেরও সেম আছে, জামাতেরও আছে। এবার এনসিপি তাদের সংগঠনের মূল যে শক্তিটা যুব, সেই যুব একটা কি বলে যে শক্তিকে তারা সামনে আনতে যাচ্ছেন। তাদের সাংগঠনিক শক্তি যেমন বৃদ্ধি পাবে, কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে এবং লোকবলও আমরা আশা করি এখানে অনেক গুণ বাড়বে। জয় অভ্যুত্থানে তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং একটা শাখা গঠন করা হচ্ছে, এটির নাম দেওয়া হয়েছে যুব শক্তি। আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে সংগঠনটির আত্মপ্রকাশ হবে। আর এই উপলক্ষে গতকালকে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে একটা সংবাদ সম্মেলন করেছে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য যে আপনার এই সংগঠনের সমন্বয়কারী হিসেবে তারিকুল ইসলাম থাকবেন, SM শাহরিয়ার থাকবেন, তুহিন মাহমুদ থাকবেন, নাহিদ বুশরা থাকবেন। 28শে ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আপনার পাটোয়ারির বক্তব্য, আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলেছি, কিভাবে যুব সংগঠনের আত্মপ্রকাশ করতে পারি সেই বিষয়ে মতামত নিয়েছি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যেভাবে জুলাই অভ্যুত্থান বড় আকারে আপনার নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে। তার বক্তব্য হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে তা 1 থেকে 150 বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে 40% তারা হচ্ছে তরুণ। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাতে চাইলে এই তরুণ শক্তিকে কাজে লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। আর এই শক্তিকে কাজে লাগাতে হলে তরুণদেরকে সংগঠিত করতে হবে। পাটোয়ারির বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনের একটি বড় কারণ ছিল তরুণদের কর্মসংস্থান তৈরি করা। তরুণদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসতে জাতীয় এই যুবশক্তি উইংটি কাজ করবে। আর তারিকুল ইসলামের বক্তব্য, এনসিপির মুখ্য সমন্বয়ক যুবের, তার বক্তব্য হচ্ছে 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, তারপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজ অগ্রভাগে ছিল। তাই এখন নতুন এই বাংলাদেশে তাদের এই যুবশক্তি বড় ধরনের একটা ভূমিকা রাখবে। ইতিমধ্যে তারা তাদের সংগঠনকে সম্প্রসারিত করতে, ছড়িয়ে দিতে আরো বেশ কয়েকটি উইং গঠন করেছে। এর মধ্যে আছে এনসিপি স্বাস্থ্য উইং, ডিপ্লোমা প্রকৌশলী উইং, নারী উইং, শ্রমিক উইং, আইনজীবী উইং ইত্যাদি। উইংগুলোকে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে সারা বাংলাদেশে তারা নির্বাচন করতে চায়, কারোর সাথে জোট না বেঁধে। আর এই কারণে ভোটের শক্তি, মাঠের শক্তি, লড়াইয়ের শক্তি, সকল শক্তিকে বৃদ্ধি করতে, কারণ তাদের ক্ষমতার জন্য বিএনপিকে বিট করতে হবে। তো এই মুহূর্তে সরকারের সহযোগী দল হিসাবে তাদের বাকি যে শক্তি, সব শক্তি আছে, যে কর্মীর শক্তি, আমরা মাঝে মাঝে দেখি যে মাঠ খালি, তো সেই শক্তিকে বৃদ্ধি করতে হলে যত বেশি উইং তৈরি হবে, সেখানে নতুন অনেকে আসবেন বিভিন্ন মেন্টালিটিতে, বাট লোকবল বৃদ্ধি পাবে। আর এটাকে কাজে লাগাচ্ছে এনসিপি। দেখা যাক কতটুকু তারা সার্ভ করতে পারে। ভালো থাকুন। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।